জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় কেমিস্ট্রি, স্নাতক সম্মান, তৃতীয় বর্ষ, কোর্স কোড 23, 28, 13। কোর্সের নাম এগ্রিকালচারাল কেমিস্ট্রি, লেকচার নম্বর 12। লেকচারের শিরোনাম প্রাকৃতিক বালাইনাশক। আমি মোহাম্মদ সজীব মিয়া, প্রভাষক, তেজগাঁও কলেজ, ঢাকা। প্রাকৃতিক বালাইনাশক। তো কীটপতঙ্গ দমন করার জন্য রাসায়নিক কীটনাশক বেশি ব্যবহৃত হয়ে থাকে। বর্তমান বিশ্বে উন্নত দেশসমূহে রাসায়নিক কীটনাশকের ব্যবহার বেশি না করার জন্য কৃষককে উৎসাহিত করা হচ্ছে, কারণ রাসায়নিক কীটনাশকগুলো পোকা দমনের জন্য দ্রুত কার্যকর হলেও এর পরিবেশে আছে বেশ মারাত্মক প্রভাব। এগুলো পরিবেশ দূষণ তথা উদ্ভিদ এবং মানবকুলের জন্য হুমকি স্বরূপ। কিন্তু প্রাচীনকাল থেকে নানা ধরনের রাসায়নিক পদার্থ এই উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকলেও কিছু প্রাকৃতিক পদার্থ আছে যেগুলো সাধারণত বিভিন্ন প্রজাতির উদ্ভিদ থেকে সৃষ্টি করা, যা সাধারণত পরিবেশে কোনোরূপ বিরূপ প্রতিক্রিয়া নেই। এসব সমস্ত পরিবেশ বান্ধব প্রাকৃতিক বালাইনাশক প্রাচীনকাল থেকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু এগুলো ব্যবহারে বর্তমানে সারা বিশ্বে ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। বিশেষ করে উন্নত দেশসমূহ এসব সমস্ত প্রাকৃতিক কীটনাশক ব্যবহারের প্রতি ঝুঁকছে এবং তারা ব্যাপকভাবে ব্যবহার করছে। প্রাকৃতিক কীটনাশকের মধ্যে প্রথম যে কীটনাশকটা আমরা আলোচনা করব এটি হলো পাইরেথ্রিন। পাইরেথ্রিনটা পাইরেথ্রামের ফুল থেকে কীটনাশক যৌগসমূহ যৌথভাবে পাইরেথ্রিনস নামে পরিচিত। ঠিক আছে, এটি কম্পোজিটিয়া গোত্রের সাইথেনথেমাম বা চন্দ্রমল্লিকা ফুল থেকে এই কীট বৃষ্টির উপাদান তৈরি করা হয় বলে পাইরেথাম বলা হয় আর কি। তো পাইরেথাম গাছও বলা হয় এবং এই ওষুধি উপাদানকে পাইরেথ্রিন বলা হয়। ঠিক আছে, এই পাইরেথ্রিন বর্তমানে আন্তর্জাতিকভাবে এটা একটি গৃহীত হয়েছে। তো পাইরেথ্রিন একটি শক্তিশালী কন্টাক্ট পয়জন স্পর্শ কীটনাশক এবং সাধারণত স্প্রে বা গুঁড়া হিসেবে ঘর বাড়ির পোকা, পশু সম্পদ, শাকসবজি এবং গুদাম জাত শস্যের পোকা দমনে এই পাইরেথ্রিনটাকে ব্যবহার করা হয়। পাইরেথ্রিন স্নায়ু কিংবা পেশির উপরও কাজ করে, পোকাকে ধূলিসাৎ করে দেয়। ডাবুর পোকা, জেসিডিউ এবং বাসা বাড়ির ঘর বাড়ির পোকা দমনে পাইরেথ্রিন ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উদ্ভিজ যেসব পুরাতন কীটনাশকের কথা জানা যায় তার মধ্যে পাইরেথ্রিন অন্যতম। আমরা পাইরেথ্রিনের ভৌত ধর্মাবলীর সম্পর্কে একটু আলোচনা করব। পাইরেথ্রিন অত্যন্ত স্থায়ী যৌগ, তাপ এবং আলোর প্রতি এটি সংবেদনশীল, অর্থাৎ আলোর উপস্থিতিতে এটি সহজে বিজারিত হয়ে যায়। সূর্যালোকের উপস্থিতিতে এটি ভেঙে যায় এবং কোনো বিষাক্ত অবশিষ্টাংশ
থাকলেও তা অতি সামান্য পরিমাণে থাকে। ঘনত্ব ও বিশুদ্ধতা ভিত্তি করলে এদের মধ্যে অধিক হারে অস্থায়ী প্রবণতা লক্ষ্য করা যায়। পাইরেথিনের রাসায়নিক গঠন। পাইরেথিনের বিষাক্ত উপাদান 6টি এস্টারের মিশ্রণ। 6টি এস্টারের মিশ্রণ। নিচে এদের নাম এবং আণবিক সংকেত উল্লেখ করা হলো। পাইরেথিন 1 এর আণবিক সংকেত হলো কার্বন 21, হাইড্রোজেন 28, অক্সিজেন 3, এবং পাইরেথিন 2 কার্বন 22, হাইড্রোজেন 28, অক্সিজেন 3, এবং সিনেরিন 1 এর আণবিক সংকেত হলো কার্বন 20, তারপর হাইড্রোজেন 28, অক্সিজেন 23, সিনেরিন 2 এটি হলো আণবিক সংকেত হলো কার্বন 21, হাইড্রোজেন 28, অক্সিজেন 5, জেসমোলিন 1 এর আণবিক সংকেত হলো কার্বন 21, হাইড্রোজেন 30, অক্সিজেন 3, জেসমোলিন 2 কার্বন 22, হাইড্রোজেন 30, অক্সিজেন 5, অর্থাৎ 5টি অক্সিজেন পরমাণু থাকে। আমরা এটা দেখলাম। তো এই পাইরেথিনের মধ্যে 6টি এস্টারের মধ্যে 2টি সাইক্লোপ্রোপেন কার্বক্সিলিক অ্যাসিড, দুটা হচ্ছে সাইক্লোপ্রোপেন কার্বক্সিলিক অ্যাসিড, যথা ট্রান্সক্রিসেনথেটিক অ্যাসিড প্লাস পাইরেথ্রিক অ্যাসিড এবং ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত 3টি কিটোকল থেকে এগুলো উদ্ভূত হয়। আমরা এগুলো বিশাল স্ট্রাকচার, আমরা এখানে এগুলো ন্যাচারাল কম্পাউন্ডের সাধারণত বিশাল স্ট্রাকচার থাকে, আমরা এগুলো এখানে আলোচনা করব না। তো পাইরেথিনের ফর্মুলেশন সম্পর্কে একটু আমরা জানবো। ফর্মুলেশন অর্থাৎ কি কি আকারে পাইরেথিনকে আমরা বাজারে পাই। পাইরেথিন ডাস্ট বা গুঁড়া রূপে, স্প্রে রূপে ব্যবহৃত হয়। অন্য একটি অকীটনাশক যৌগের সাথে মিশিয়ে পাইরেথিনের কীটনাশক ক্ষমতা বৃদ্ধি করা যেতে পারে। এই ধরনের ঘটনাকে সিনারজিসম বলে। সিনারজিস্ট হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পাইরোনাইল বিউটাক্সাইড, তবে N-প্রোপেনাইল আইসোমারও সিনারজিস্ট হিসেবে ব্যবহৃত হয়। এখানে একটু বিষয় বলা দরকার যে সিনারজিস্ট জিনিসটা কি। সিনারজিস্ট হলো যে পদার্থ কীটনাশক না, বাট যদি কীটনাশকের সাথে উপস্থিত থাকে তাহলে ওই সিনারজিস্ট সমূহ হলো কীটনাশকের বিষক্রিয়ার ক্ষমতাটাকে বহু গুণ বাড়িয়ে দেয়। এদেরকে বলা হয় সিনারজিস্ট এবং এই ঘটনাটিকে বলা হয় সিনারজিসম। আমরা সিনারজিস্টগুলো সাধারণত কীটনাশকের বিষক্রিয়াকে বৃদ্ধি করে। সিনারজিস্ট স্তন্যপায়ী প্রাণীর জন্য ক্ষতিকর নয়, অর্থাৎ মানুষের জন্য ক্ষতিকর নয়। সিনারজিস্ট কীটপতঙ্গের দেহে যেমন এনজাইম কীটনাশকের বিষক্রিয়তা নষ্ট করে, তাদের উপর ক্রিয়া করে বিষক্রিয়তা বৃদ্ধি করে। সিনারজিস্ট পেস্ট দমনে খরচ অধিকাংশ কমিয়ে দেয় আর কি। সো আমরা দেখলাম যে পাইরেথিনকে সিনারজিস্টের সাথে ব্যবহার করলে ওই পাইরেথিনের ইনসেক্টিসাইড যে কীটনাশকীয় ক্ষমতা বিষক্রিয়তা বৃদ্ধি পায়। পাইরেথিনের ক্রিয়ার ধরন, মোড অফ অ্যাকশন, ঠিক আছে। আচ্ছা, পাইরেথিন পোকার দেহে পাইরেথিন অতি দ্রুত পক্ষঘাত ঘটিয়ে থাকে, ঠিক আছে। এমনকি অত্যন্ত কম পরিমাণে যদি দেওয়া হলেও এরা পোকাকে ভূমিসাৎ করে ফেলে, তবে এর প্রভাব অল্পক্ষণ স্থায়ী থাকে। পোকা তাড়াতাড়ি বেঁচে ওঠে এবং মরণ মাত্রা অনুযায়ী
প্রয়োগ করা হলে, লেথাল ডোজ যদি প্রয়োগ করা হয়, তাহলে পাইরেথিনের পোকা দেহের স্নায়ুতন্ত্রে বা স্নায়ুতে বিষের অনুরূপ উপসর্গ প্রকাশ পায়। প্রথমে উত্তেজনা, পরে খিঁচুনি, আহ, আহ, পক্ষাঘাত এবং অবশেষে মৃত্যু ঘটে। তো পাইরেথিন স্নায়ুতন্ত্রের উপর কাজ করে, এটা মোটামুটি সব বিজ্ঞানীগণই স্বীকার করেছেন, স্বীকৃতি দিয়েছেন। কিন্তু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপরে ঠিক কোন স্থানে কাজ করে পাইরেথিন, এই বিষয় নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। পাইরিথ্রিয়েটের মৃত পোকার মধ্যে কলা নিদান তাত্ত্বিক পরিবর্তনের চিহ্ন বা নির্দেশন দেখা গেছে, কিন্তু এটাই পক্ষাঘাতের কারণ কিনা, প্রকৃত কারণ কিনা, বা পোকার মৃত্যুর উপর এর পরিবর্তনের প্রভাব তা এখনো জানা যায়নি। পাইরেথ্রিয়েটের ও স্নায়ুর পারস্পরিক ক্রিয়ার উপর গবেষণা করে দেখা গেছে পাইরেথ্রিয়েট প্রথমে স্নায়ুর কোষ ও স্নায়ুরাশকে নার্ভ ফাইবারকে পুনঃ পুনঃ মুক্ত করার জন্য উত্তেজিত করে, স্টিমুলেট করে, পরবর্তীতে তাদেরকে পক্ষাঘাত প্যারালাইজড করে ফেলে, পক্ষাঘাত করে ফেলে। এটা মানুষের জন্য কম বিষাক্ত। স্নায়ুকোষ পর্দায় একটা নির্দিষ্ট বৈদ্যুতিক চার্জ, ইলেকট্রিক চার্জ থাকে। যখন আয়নগুলো চ্যানেলের মাধ্যমে প্রবাহিত হয় এবং এগুলো স্নায়ুকোষের পর্দাকে ডিপোলায়ন ঘটায়, যার ফলে স্নায়ুকোষ কোষের পরিপাকগুলো নিষ্ক্রিয় হয়ে পড়ে। নিউরোট্রান্সমিটার সাধারণত স্নায়ুকোষকে যোগাযোগের জন্য সাহায্য করে। বৈদ্যুতিক বার্তাগুলো স্নায়ুকোষে পাঠানোর পর এটি প্রাণী বা পোকামাকড়ের চলনের জন্য কাজ করে থাকে। পাইরেথিন পোকামাকড়ের স্নায়ুতন্ত্রের ভিতর বিভিন্ন ধরনের প্রভাব ফেলে, যাকে প্রধানত আয়ন প্রবাহ বন্ধের মাধ্যমে করে থাকে। যেহেতু এটা একটি কন্টাক্ট পয়জন, স্পর্শবিষ, তাই স্নায়ুতন্ত্রকে অকেজ করে ফেলাই হলো এর প্রধান ক্রিয়া কৌশল। আমরা এখন দেখব পাইরেথিনের অ্যাপ্লিকেশন। পাইরেথিনকে আমরা কোথায় কিসে কিসে ব্যবহার করতে পারি। সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে পাইরেথ্রাম যৌগ ব্যবহার করা হয়। 1 নাম্বার, গৃহে বসবাসকারী মাছি, মশা, সারপোকা, পিঁপড়া, কাপড়ের মথ, সিলভার ফিশ ও আরশোলা দমনের জন্য এটা ব্যবহৃত হয়ে থাকে। গৃহপালিত প্রাণীর গায়ে পোকা দমনে স্প্রে হিসেবে পাইরেথিন ব্যবহৃত হয়ে থাকে। খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয়। খাদ্য সংরক্ষণে পোকামাকড় দমন করার জন্য ওখানে ওইটা পাইরেথিনটা ব্যবহার করা হয়। মশার শোককীট, গান্ধী পোকা, জাবর পোকা ও ক্ষুদ্র মাকড় দমনে এটিও ব্যবহৃত হয়। ফলের পোকা ও শাকসবজির পোকা দমনে এটি ব্যবহার করা হয়। আমরা পাইরেথিনের ধর্ম, প্রয়োগ, ব্যবসা পড়াশোনা করলাম। এখন আমরা চলে যাব হচ্ছে রুটেনন। রুটেননটাও আরেকটি হচ্ছে উল্লেখযোগ্য ও প্রাকৃতিক হচ্ছে কীটনাশক, বালাইনাশক হিসেবে, পেস্টিসাইডস হিসেবে এটিও ব্যবহৃত হয়। 1848 সালে পাতাবুজি শুঁয়াপোকা দমনে কীটনাশক হিসেবে রুটেনয়েড প্রথম ব্যবহৃত হয়। ঠিক আছে, রুটেনন ইলিপ্টিকা এবং লনসোকার্পাস নামক গাছের মুখ্য কীটনাশক উপাদান। ঠিক আছে, এসব গাছগুলো সাধারণত বেশি পরিমাণে পাওয়া যায়। রুটেনন এ সকল গাছ থেকে প্রথম পৃথক করা হয় 1920 সালে। তবে রুটেনন সাধারণত গাছের পাতা শিখরে থাকে, আমরা এটা জানি। তো রুটেনন হচ্ছে শিকড়ে এবং বীজের মধ্যেও রুটেনন যৌগটা থাকে। রুটেনন গাছের জন্য ক্ষতিকারক এবং এটা স্তন্যপায়ী প্রাণীদের জন্য কম ক্ষতিকারক, কম বিষাক্ত। রুটেননের রাসায়নিক গঠন ও উৎস।
আমরা রুটেননের আণবিক সংকেত হলো কার্বন 23, হাইড্রোজেন 22, অক্সিজেন 6 এবং এটার হলো গাঠনিক সংকেত হলো বিশাল 4। আমরা জানি যে প্রাকৃতিক যে কোনো যৌগ হচ্ছে বিশাল বড় হয় মূলত, রুটেননটাও হচ্ছে বিশাল বড় স্ট্রাকচার। তো রুটেননের উৎস হলো লাগোমিনোসা পরিবারের গাছে, যেমন হলো ডেরিস ইলিপ্টিকা, ডেরিস মেলাসিনেনেসিস, লঞ্চো কার্পাস, ইউটেলিস প্রভৃতি মুখ্য কীটনাশক। এগুলো হচ্ছে মুখ্য কীটনাশকের উপাদান হলো রুটেনন। রুটেননের ভূত ধর্মাবলী ও ফর্মুলেশন। রুটেননের ভূত ধর্ম এবং ফর্মুলেশন গুলো হচ্ছে 1 নাম্বার, যে রুটেনন বর্ণহীন দানাদার কঠিন পদার্থ। এটির গলনাঙ্ক 165 থেকে 166 ডিগ্রি সেলসিয়াস। এটি পানিতে কম দ্রবণীয়, কিন্তু অ্যাসিটুল, কার্বন ডাই সালফাইড, ইথাইল অ্যাসিটুল এবং ক্লোরোফর্মে হচ্ছে দ্রবণীয়। এটি আলো ও ক্ষারীয় দ্রবণের উপস্থিতিতে ভেঙে যায়, পোকামাকড় দমনে ক্ষমতা হারিয়ে ফেলে। তাহলে এটা লাইট সেন্সিটিভ এবং আমরা ক্ষার সেন্সিটিভ বলতে পারি। আলো এবং ক্ষারের উপস্থিতিতে ভেঙে যায় এবং পোকামাকড় দমনের ক্ষমতা হারিয়ে ফেলে। আলো বাতাসে এটি বিশ্লেষিত হয়ে ডিকম্পোজিশন হয়ে ভেঙে হলুদ বর্ণ ধারণ করে, বিশ্লেষিত হয়ে হলুদ বর্ণ ধারণ করে এবং কীটনাশকের ক্ষমতা হারায়। তাই রুটেনন সংরক্ষণের জন্য আলো থেকে দূরে রাখা অত্যাবশ্যকীয়, খুবই দরকার, ইম্পর্টেন্ট। যদি আলোতে চলে আসে তাহলে তার কীটনাশকের ক্ষমতা নষ্ট হয়ে যায়। রুটেননের ফর্মুলেশন অফ রুটেনন, অর্থাৎ গুঁড়ো, তরল, স্প্রে, এরোসেল রূপে এটি ব্যবহার হয়ে থাকে। রুটেনন সাধারণত অন্যান্য পেস্টিসাইডের সাথে মিশে ফর্মুলেশন করা যায়। আমরা এখন মোড অফ অ্যাকশন বা রুটেননের হচ্ছে ক্রিয়ার প্রকৃতি, মোড অফ অ্যাকশনটা কি? মোড অফ অ্যাকশন অফ রুটেনন। রুটেননের কার্যকারিতা খুব ধীরে হয়। এটি একটি স্পর্শ বিষ বা কন্ট্যাক্ট পয়জন, স্টোমাক পয়জন, পাকস্থলী বিষ এবং শ্বাসনালীর বিষ রূপেও হচ্ছে ভালোভাবে কাজ করে। রুটেনন পতঙ্গের খাদ্যনালী, ট্রাকিয়া ও ত্বকের মাধ্যমে দেহে প্রবেশ করে। ইঁদুরের জন্য মৌখিক মানে ওরাল এলডি 50 বিলো, লেথাল ডোজ 50 বিলো হচ্ছে 132 মিলিগ্রাম পার কেজি। 132 মিলিগ্রাম পার কেজি। আমরা এখন রুটেননের মোড অফ অ্যাকশন পড়াশোনা দেখলাম। এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, রুটেননের ব্যবহার। এই রুটেনন বহু কাজে ব্যবহার করা হয়। তো এর মধ্যে উল্লেখযোগ্য একটি ব্যবহার হলো এফিড সারপোকা দমনের জন্য এটি ব্যবহার করা হয়। আমরা চিউইং মুখোপাঙ্গ বিশিষ্ট পতঙ্গ, বিশেষ করে শুঁয়াপোকা হচ্ছে দমনের জন্য এটি ব্যবহার করা হয়। শিশির সিক্ত উদ্ভিদে এগুলা ব্যবহার করা উচিত, যেহেতু এটা ডাস্ট ফর্মে যদি থাকে তাহলে এদেরকে শিশির সিক্ত উদ্ভিদে, অর্থাৎ সকাল সকাল বেলা যখন শিশির থাকে তো তখন এটা ব্যবহার করা, এগুলা ব্যবহার করা খুব ভালো, এফেক্টিভ বা ভালো কাজ করে। রুটেনন জাবর পোকা, উকুন প্রভৃতি দমনে খুবই কার্যকরী। জাবর পোকা, উকুন এগুলো দমন করার জন্য রুটেনন খুবই ভালোভাবে কাজ করে। এটি সবজির পোকা দমনে ব্যবহৃত হয়। কাপড়ের মথ তাড়ানোর জন্য দানাদার রুটেনন ব্যবহৃত হয়ে থাকে। আমরা রুটেননের কি, রুটেননের বৈশিষ্ট্য, রুটেননের
মোড অফ অ্যাকশন মানে ক্রিয়ার প্রকৃতি এবং রুটামিনের ব্যবহার আমরা আলোচনা করলাম। এখন আমরা পরবর্তী প্রাকৃতিক যে কীটনাশক গ্লুকোসিনোল্যাক্স সম্পর্কে আলোচনা করব। গ্লুকোসিনোল্যাক্স গ্লুকোসিনোল্যাক্স সাধারণত সালফার ও নাইট্রোজেন সমৃদ্ধ যৌগ, যা ক্যাপারালেস বর্গের উদ্ভিদের দেহে বেশি পরিমাণে দেখা যায়। এই গ্লুকোসিনোল্যাক্স হলো একটি সেকেন্ডারি মেটাবোলাইট হিসেবে কাজ করে। আমরা এটিকে কৃষি শস্য, শাকসবজি শ্রেণীর উদ্ভিদের মতো দেখা যায়। তো এই বর্গের আদর্শ প্রকৃতির গাছ হলো যার ভিতরে বেশি পরিমাণে গ্লুকোসিনোলেট বিদ্যমান থাকে। এটা হলো আরাসিডোসিনস থালিয়ানা, ঠিক আছে, থালিয়ানা, ঠিক আছে। তো গ্লুকোলেটস একটি সাধারণ ও বহুল গৃহীত সংকেত আছে, যেটি হচ্ছে বিটা গ্রুপটি সালফোনেটেড অ্যালডোক্রম এবং পার্শ্ববর্তী শিকলটি যেটি অ্যামিনো অ্যাসিড থেকে উদ্ভূত হয়ে থাকে। আমরা গ্লুকোসিনোলের পরিচয় আমরা জানলাম। এখন গ্লুকোসিনোল্যাক্সের শ্রেণীবিন্যাস। গ্লুকোসিনোল্যাক্সকে 3 ভাগে ভাগ করা হয় গাঠনিক সংকেতের উপর ভিত্তি করে, যেখানে অ্যামিনো অ্যাসিডের ভূমিকা হচ্ছে বড় হয়ে থাকে। আমরা এলিফেটিক গ্লুকোসিনোল্যাক্স, অর্থাৎ যেটি সাধারণত মিথানোন, আইসোলিউসিন, লিউসিন, ভ্যালিন এই জাতীয় অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি করা হয়ে থাকে। আর অ্যারোমেটিক গ্লুকোসিনোল্যাক্স, যেখানে সাধারণত ফিনাইল অ্যালানিন বা টাইরোসিন জাতীয় অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি করা হয়। ইনডোর গ্লুকোসানোল্যাক্স সাধারণত হচ্ছে ট্রাইপ্টোফান থেকে সংশ্লেষিত হয়ে থাকে। আমরা গ্লুকোসিনোল্যাক্সের শ্রেণীবিন্যাস দেখলাম। এখন গ্লুকোসিনোল্যাক্সের গাঠনিক সংকেতগুলো আমরা আলোচনা করব। হলো প্রাকৃতিক উদ্ভিদ থেকে প্রায় 132 প্রকারের গ্লুকোসিনোল্যাক্স পাওয়া যায়, যেগুলো নির্দিষ্ট কিছু অ্যামিনো অ্যাসিড থেকে সংশ্লেষিত করা যায়। এলিফেটিক গ্লুকোসিনোল্যাক্সগুলো যেগুলো সাধারণত মিথায়োনিন থেকে সংশ্লেষ করা ছাড়াও এগুলো অ্যালানিন, লিউসিন, আইসোলিউসিন অথবা ভ্যালিন থেকে সিনথেসিস করা যায়। অন্যদিকে অ্যারোমেটিক গ্লুকোসিনোল্যাক্সগুলো সাধারণত ইন্ডোলিক গ্লুকোসিনোলেট, যেমন হচ্ছে গ্লুকোবাসিসিন, যেগুলো সাধারণত ট্রাইপ্টোফান থেকে সংশ্লেষ করা যায়। এগুলো ফিনাইল অ্যালানিন থেকেও গ্লুকোসিনোলেট সংশ্লেষ করা যায়। গ্লুকোসিনোলেটসগুলো পানিতে দ্রবণীয় এক ধরনের অ্যানায়ন, যেগুলো সাধারণ গ্লুকোসাইড হিসেবে থাকে। প্রতিটি গ্লুকোসানোলেট অণুতে একটি কেন্দ্রীয় কার্বন পরমাণু থাকে, যেটা একটা সালফার পরমাণুর সাথে যুক্ত থাকে। এটি থায়োগ্লুকোজ গ্রুপ হিসেবে, এবং একটি নাইট্রোজেন পরমাণুর সাথে যুক্ত থাকে একটি সালফেট গ্রুপ। কেন্দ্রীয় কার্বন পরমাণু একটি পার্শ্ব গ্রুপ থাকে। প্রতিটি ভিন্ন ভিন্ন গ্লুকোসানেট আলাদা পার্শ্ব গ্রুপ থাকে, এবং এদের মধ্যে পার্শ্ব গ্রুপের পার্থক্য দরকার থাকার দরুন যেসব উদ্ভিদ থেকে এদেরকে সংযুক্ত করা হয়, তাদের জৈবিক ক্রিয়াকলাপের মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়। গ্লুকোসিনোল্যাক্সের প্রয়োগ। আমরা গ্লুকোসিনোল্যাক্সগুলোকে শোয়া পোকা ও অন্যান্য পোকা দমনের জন্য, যারা গাছের রস শুষে খেয়ে নেয়, যেমন অ্যাফিডস জাতীয় পোকা দমনের জন্য ব্যবহার করা হয়। সো আমরা দেখব হচ্ছে যে সকল পোকা
রস শুষে খেয়ে নেয়, এদের বেলাকে দমন করার জন্য গ্লুকোসিনোলেজ প্রয়োগ করা হয়। এটি বিভিন্ন শ্রেণীর প্রজাপতি, মদ প্রভৃতি দমনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এটি কাপড়ে মদ তাড়ানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। আমরা পরবর্তী খুবই ইফেক্টিভ একটি প্রাকৃতিক কীটনাশক অ্যাজাডিরেকটিন সম্পর্কে আলোচনা করব। অ্যাজাডিরেকটিন প্রধানত হচ্ছে সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক কীটনাশকগুলোর মধ্যে অন্যতম। এটি হচ্ছে নিম গাছ থেকে আইসোলেশন করা হয়, সংশ্লেষণ করা হয়। নিম গাছের মাকড়ের বিরুদ্ধে এবং মানুষের স্বাস্থ্যের উন্নতির বিষয়ে বিশেষ ধরনের ভূমিকা রয়েছে। আর নিম গাছে সুন্দর সবুজ পাতার জন্য এটি অনেক কাছে আকর্ষণীয়। সাধারণত আমরা জানি যে নিম গাছগুলো 30 মিটার লম্বা হয়ে থাকে এবং চারদিকে শাখা প্রশাখা যুক্ত থাকে। তো নিম গাছে ফুল এবং ফল ধরে। একটা নিম গাছের ফুলটা যখন পূর্ণ হয় তখন দেখা যায় যে সবুজ আর হলুদ হয় এবং ফলের পূর্ণতা আসলে এবং এর ফলের অভ্যন্তরে বীজ থাকে এবং একটি বীজে 1 থেকে 3টি শ্বাস থাকে এবং এই শ্বাসগুলোই হচ্ছে মূলত অ্যাজাডিরেকটিনকে ধারণ করে থাকে। একটা প্রাপ্তবয়স্ক নিম গাছ সাধারণত 2 থেকে 3 কেজি বীজ দিয়ে থাকে। সো অ্যাজাডিরেকটিন মূলত হচ্ছে নিমের বীজ থেকে সংগ্রহ করা। এটি হচ্ছে বাকল বা গাছ থেকে থাকে, তবে এটির পরিমাণ হচ্ছে অনেক কম থাকে। অ্যাজাডিরেকটিনের গঠনটি যেহেতু একটি প্রাকৃতিক উপাদান, সো এটা বিশাল বড় একটি স্ট্রাকচার রয়েছে। তো আমরা দেখব যে অ্যাজাডিরেকটিনের মূল উপাদান, এটা তার একটি উপাদানের গঠন। অ্যাজাডিরেকটিন শক্তিশালী পেস্টিসাইড হওয়ার কারণ এটি সবচেয়ে শক্তিশালী কীটপতঙ্গ বিকর্ষক বা রিপেলেন্ট, খাদ্য নিরোধক ও পোকার বৃদ্ধি নিয়ন্ত্রক হিসেবে এটি কাজ করে। এটি প্রায় 350 প্রজাতির পোকার উপর কাজ করে থাকে। পোকামাকড়ের অ্যাজাডিরেকটিনের উপর কোনো ধরনের রেজিস্ট্যান্স বা প্রতিরোধ ক্ষমতা নেই। এটা নির্ধারিত পোকামাকড় ছাড়া অন্য কোনো পোকামাকড়, যেমন উপকারী পোকামাকড় যেমন মৌমাছি, প্রজাপতি ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণী তথা মানুষের জন্য কোনো ক্ষতিকর না। অ্যাজাডিরেকটিন পেস্টিসাইডস এর ভিতরে যে সমস্ত উপাদান থাকে সেগুলো বায়োডিগ্রেডেবল, অর্থাৎ মাটিতে মিশে যায়, পরিবেশ দূষণ করে না এবং এর অবশিষ্টাংশ যেমন পাতা, তলানি কখনো পরিবেশের জন্য ক্ষতিকর না হয়। আমরা দেখলাম যে এটা রেসিডুয়াল এফেক্টস খুবই কম। ঠিক আছে, এটি ব্যাপকভাবে ফলের পোকা নিয়ন্ত্রণ, সবজি ও অন্যান্য শাকসবজি, গ্রিন হাউস কৃষি যা শস্য, ধান, আখ ও তুলা, চা ও অন্যান্য ফসলে প্রয়োগ করে হয় কীটনাশক হিসেবে কীট দমন করার জন্য ব্যবহার করা যায়। আমরা এক কথায় বলতে পারি অ্যাজাডিরেকটিন শক্তিশালী প্রাকৃতিক পেস্টিসাইড বা কীটনাশকগুলোর মধ্যে অন্যতম। আমরা এখন একটি প্রাকৃতিক কীটনাশক সম্পর্কে আলোচনা করব, যাকে নিকোটিন নামে অভিহিত করা হয়। 1829 সালে বিজ্ঞানী জিন নিকোট নাম অনুসারে তামাকের অ্যালকালয়েডের নাম রাখা হয়েছিল নিকোটিন। এটি তামাক পাতা
এবং কাণ্ডে বিদ্যমান থাকে। নিকোটিয়ান টাবাকাম হচ্ছে 2 থেকে 5% এবং অ্যান্ডোস্টিক্যাল 5 থেকে 14% নিকোটিন থাকে। অন্যান্য যেসব অ্যালকালয়েড কীটনাশক হিসেবে গুরুত্ব রয়েছে সেগুলো হচ্ছে নরকিটোটিন এবং অ্যানোবেসিন। ওকে, আমরা এটা যদি খেয়াল করি এগুলো নিকোটিনের গঠন। ওকে, নিকোটিনের এই নাইট্রোজেনের সাথে মিথাইল গ্রুপ থাকে, যদি সরাই ফেলা হয় ওখানে একটা হাইড্রোজেন আসে, তখন তাকে বলা হয় নরকিটোটিন। নর নর নিকোটিন, নিকোটিন আর নর নিকোটিন। ওকে, নর নিকোটিন। আমরা দেখলাম যে এটা 5 মেম্বার রিং এর থেকে 6 মেম্বার রিং হয়, তখন তাকে অ্যানাবেসিন বলা হয়। অ্যানাবেসিন বলা হয়। আমরা নিকোটিনের ধর্মাবলী সম্পর্কে এখন হচ্ছে অধ্যয়ন করব। নিকোটিন সদ্য পাতনকৃত অবস্থায় বর্ণহীন থাকে। এটি 60°C নিম্ন তাপমাত্রা পানিতে হচ্ছে দ্রবণীয়। এটি অধিকাংশ জৈব দ্রাবকে দ্রবণীয়। অধিকাংশ ইথানল, ক্লোরোফর্ম, জাইলিন, অধিকাংশ হচ্ছে জৈব দ্রাবকে এই নিকোটিনটা হচ্ছে দ্রবীভূত হয়। এটির গলনাঙ্ক হচ্ছে 247°C। নিকোটিনের গলনাঙ্ক হচ্ছে 247°C গলনাঙ্ক বিশিষ্ট। এটি আলোর উপস্থিতিতে সহজেই বিস্তৃত হয়ে যায়, ভেঙে যায়, ডিকম্পোজিশন হয়ে যায়। এজন্য এটা আলো থেকে দূরে রাখতে হবে। এটা খুবই আলো সেন্সিটিভ। আমরা জানি যে তামাক ঘরের মধ্যে রেখে জ্বালানির সাহায্যে শুকানো হয়, বা এটা আমরা দেখেছি, লক্ষ্য করা যায়। তো এটি আলোর প্রতি খুবই সেন্সিটিভ। আলোর উপস্থিতিতে সহজেই বিশ্লেষিত হয়ে যায়। নিকোটিন অত্যন্ত বিষাক্ত, অত্যন্ত বিষাক্ত। আমরা জানি যেগুলো অত্যন্ত বিষাক্ত থাকে তাদের লেথাল ডোজ 50 মান হচ্ছে অনেক অনেক কম থাকে। ঠিক আছে, অর্থাৎ লেথাল ডোজ 50 মান যদি অনেক বেশি থাকে তাহলে এটা হচ্ছে টক্সিসিটি কমে যায়। আর লেথাল ডোজ 50 মান যদি কম থাকে তাহলে এটা হচ্ছে টক্সিসিটি অনেক বেশি থাকে। আমরা দেখছি যে ইঁদুরের জন্য লেথাল ডোজ 50 মান নিকোটিনের হলো 30 মিলিগ্রাম পার কেজি। 30 মিলিগ্রাম পার কেজি। এটার আরেকটি বৈশিষ্ট্য ধর্ম হলো এটি সালফেট হিসেবে ব্যবহার করা হয়, যার মধ্যে 40% হচ্ছে নিকোটিন থাকে। ঠিক আছে, সালফেট হিসেবে যদি ব্যবহার করা হয় তাহলে এর মধ্যে হচ্ছে 40% হলো নিকোটিন বিদ্যমান থাকে। নিকোটিনের মোড অফ অ্যাকশন বা ক্রিয়ার ধরন। নিকোটিন হলো একটি কন্টাক্ট প্রয়োজন। আমরা জানি কন্টাক্ট প্রয়োজন কাকে বলে, অর্থাৎ যে সকল বিষ স্পর্শ বা ত্বকে লোমকূপের মাধ্যমে হচ্ছে প্রাণী দেহে বা কৃত্রিমে কীটের দেহে প্রবেশ করে বিষ রূপে ক্রিয়া করে, তাকে বলা হচ্ছে স্পর্শ বিষ। ওকে, সো এটি স্পর্শ বিষ রূপে মানে কন্টাক্ট পয়জন রূপে অপেক্ষাকৃত অধিকগত কার্যকরী। এটি স্নায়ু বিষ রূপে হচ্ছে নার্ভ পয়জন হিসেবে, নার্ভাস সিস্টেমে বিষ হিসেবে এটা কাজ করে। অনেক পোকার জন্য অত্যন্ত বিষাক্ত। এটি দেহ ত্বকের মধ্য দিয়ে শোষিত হলে মানে অ্যাবজর্ব হলে, যদি স্কিনের মাধ্যমে শোষিত হয় তাহলে অ্যাবজর্ব হলে, অথবা ট্রাকিয়ার মাধ্যমে যদি দেহে প্রবেশ করে, ট্রাকিয়ার মাধ্যমে দেহে যদি ভেতরে প্রবেশ করে, অথবা গলাধঃকরণ করলে পতঙ্গের হচ্ছে পতঙ্গের হচ্ছে মৃত্যু ঘটে। এটি স্তন্যপায়ী
পানির জন্য খুবই বিষাক্ত। এটি স্তন্যপায়ী প্রাণীর জন্য, বিশেষ করে মানুষের জন্য এটি খুবই বিষাক্ত। এটি ত্বকের মধ্যে দিয়ে দেহের অভ্যন্তরে শোষিত হতে পারে, অ্যাবজর্ব হতে পারে। স্কিনের মধ্যে দিয়ে এটি দেহের ভিতর দিয়ে এটি প্রবেশ করতে পারে। এটি সরাসরি কেন্দ্রীয় যে স্নায়ুতন্ত্র আছে, এই সরাসরি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপরে এটি হচ্ছে কাজ করে থাকে। নিকোটিনের প্রয়োগ, অ্যাপ্লিকেশন অফ নিকোটিন। নিকোটিন জাবর পোকা দমনে জন্য এটি কন্টাক্ট পয়জন হিসেবে, স্পর্শ বিষ হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ জাবর পোকা যদি নিকোটিনের সংস্পর্শে যদি আসে, তাহলে এটা ত্বকের মাধ্যমে জাবর দেহের অভ্যন্তরে চলে যায়, বলে এটা বিষক্রিয়া প্রদর্শন করে জাবর পোকাকে মেরে ফেলে। সো এটা নিকোটিন জাবর পোকা দমনের জন্য সংস্পর্শ বিষ রূপে কাজ করে। এটি ধূম্র বিষ রূপে গ্রিন হাউসে ব্যবহার করা হয়। ফিউমিগ্যান্ট হিসেবে হচ্ছে এটি প্রয়োগ করা হয়। সো এটা গ্যাস আকারে হচ্ছে গ্রিন হাউসের ভিতরে প্রয়োগ করা হয়। আমরা গ্রিন হাউসকে জানি যে হচ্ছে কাছের শীত প্রধান দেশে শাকসবজি ফসল উৎপাদন করার জন্য, টেম্পারেচার ঠিক রাখার জন্য হচ্ছে যে ঘর ব্যবহার করা হয়, গ্রিন হাউস বলা হয়। এই গ্রিন হাউসে সূর্যের আলো প্রবেশ করে গ্রিন হাউস উত্তপ্ত থাকে। সো এই গ্রিন হাউস থেকে তাপ বাইরে বের হয়ে চলে যেতে পারে না, ফলে ঘরের ভিতরে টেম্পারেচার অনেকটা হাই থাকে, কিন্তু বাইরের যে টেম্পারেচার বাইরে বরফ হচ্ছে এই জন্য সাধারণত গ্রিন হাউসগুলো সবজি চাষ করা হয়, শাকসবজি চাষ করার মধ্যে শীত প্রধান দেশে এই গ্রিন হাউসের ভিতরে ধূম্র বিষ রূপে ব্যবহার করা হয়। হাঁস মুরগির হচ্ছে আমরা কুকুর মাকড় দমনের জন্য এই নিকোটিন ব্যবহার করা হয়। এটি এলাচির থিপস দমনের জন্য হচ্ছে ব্যবহৃত হয়। এটি লেবু, কুকুর মাকড় ও ছাত্রা পোকা দমনের জন্য কার্যকরীভাবে এই নিকোটিনটাকে ব্যবহার করা হয়। আমরা এখানে একটু সিনার্জিস্ট সম্পর্কে জানবো। অর্থাৎ যে সকল রাসায়নিক দ্রব্য কীটনাশক সাথে মিশালে পোকা দমনে কীটনাশকের বিষক্রিয়তা বৃদ্ধি করে, তাদেরকে সিনার্জিস্ট বলা হয়। সাধারণত দুই ধরনের সিনার্জিস্ট পাওয়া যায়। এক ধরনের সিনার্জিস্ট আছে যেগুলো গাঠনিক দিক থেকে কীটনাশকের মতো কীটপতঙ্গের শরীরে যেসব উৎসেচকের উপরে কাজ করে, বলে তাদেরকে কীটনাশকের বিষক্রিয়তা বৃদ্ধি পায়। এছাড়া অন্য এক ধরনের সিনার্জিস্ট আছে যেগুলো হচ্ছে কীটপতঙ্গের দেহে উৎসেচক তথা মিক্সড ফাংশন অক্সিডেজকে নিয়ন্ত্রণ করে এবং ফলে কীটনাশকটি অবিষাক্ত পদার্থে পরিণত হতে পারে না, বা হলেও নিম্নতর পর্যায়ে নেমে যায়। কারণ মিক্সড ফাংশন অক্সিডেজ উৎসেচকটি কীটনাশকের শরীরে কীটনাশককে বিপাকীয় নষ্ট করে দেয়। আমরা মিক্সড ফাংশন অক্সিডেজকে নিষ্ক্রিয় করে দিলে কীটনাশকটি অবিষাক্ত পদার্থে পরিণত না হতে পারে না, বলে তার বিষক্রিয়তা নষ্ট হয় না। পাইরেথ্রিনয়েডের বিষাক্ততা বৃদ্ধি করার জন্য আমরা পড়াশোনা করেছি যে যেসব সিনার্জিস্ট ব্যবহৃত হয় তাদের মধ্যে সামিন, সেসামিন, সেপ্রাইল ইত্যাদি। সাম্প্রতিককালে সিনার্জিস্টকে হচ্ছে অন্তর্ভুক্ত অনেক নতুন যৌগ আবিষ্কৃত হয়েছে, যেমন SKF 525, AMGK 264, লিলি 1894, 7 WASI, M হচ্ছে পেন্টানিল হেলামাইড হচ্ছে সিনার্জিস্ট হিসেবে ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। এই অধ্যায় থেকে আপনারা প্রাকৃতিক বালাইনাশক কি এটা করবেন,
কোশ্চেন হিসেবে প্রাকৃতিক বালাইনাশক সাধারণত বিভিন্ন ধরনের গাছপালা থেকে যে কীট দমনের জন্য যে ওষুধ তৈরি করা হয় তাদেরকে প্রাকৃতিক বালাইনাশক বলা হয়। এটা করবেন। পাইরেথিন কীভাবে কাজ করে, সিনার্জিমুখী আমরা এটা করেছি। বিভিন্ন প্রাকৃতিক যেগুলো আছে পাইরেথিন, রুটেনন, তারপরে লাম, এই বিষয়গুলো একটু দেখবেন। এবং এই এই প্রক্রিয়ায় পাইরেথিনের গঠন, বিভিন্ন প্রাকৃতিক ভূত ধর্মাবলীর ব্যবহার বা রুটেননের গঠন ব্যবহার, মোড অফ অ্যাকশন, এবং সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো যে যা ডাইরেক্টিভ একটি শক্তিশালী কীটনাশক ব্যবহৃত হয়, এই প্রশ্নটি আপনাদের প্রায়ই আসে। সো আপনারা এগুলো পড়াশোনা করবেন। এখানে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংকস টু অল।